আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রস্তুতিমূলক সাজেশন নিয়ে আজকে চলে এলাম। এসএসসি 2025 ব্যাচ, তোমাদের পরীক্ষার আর সামান্য কয়েকদিন বাকি আছে। বাংলাদেশ বিশ্ব পরিচয় এই যে সাবজেক্টটা, যেটা তোমাদের কাছে খুব ভীতিকর একটি সাবজেক্ট, যে এই সাবজেক্টে কিভাবে আসলে আমরা নাম্বার পেতে পারি। অনেক লিখতে হয়, অনেক লেখার পরেও আসলে টিচাররা নাম্বার দেয় না। আসলে টিচাররা কি ইচ্ছা করে নাম্বার দেয় না, নাকি তোমরা ঠিকভাবে লিখতে পারো না, কি আসলে যে গ্যাপটা তোমাদের এই সাবজেক্টটা নিয়ে, আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং ইনশাল্লাহ আজকের ভিডিও দেখলে তোমরা যদি যতটুকু প্রস্তুতি নিয়েছো সেই অনুপাতে যদি রিভিশন করতে পারো, আশা করি তোমাদের A+ এই সাবজেক্টে থাকবে ইনশাল্লাহ। চলো শুরু করা যাক। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সাবজেক্টটিতে আমি দুইটি ভাগে ভাগ করব, 3 স্টার এবং 2 স্টার। এই দুইটি ভাগে আমি তোমাদের কিছু অধ্যায়কে রাখবো, এবং যে কয়টি অধ্যায়কে এই 3 স্টার এবং 2 স্টারের বাইরে রাখবো সেগুলোকে তোমরা 1 স্টার হিসেবে ধরে রাখবে। তবে এটা কিন্তু সিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য তোমাদেরকে পুরো বই ঠিকভাবে পড়তে হবে। এটার জন্য আসলে কোনো সাজেশন নাই যে এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে, ওই অধ্যায় থেকে আসবে না, এমন কোনো সাজেশন আসলে এমসিকিউ এর জন্য হয় না। তবে সিকিউ এর জন্য আমার পূর্ববর্তী যে অধ্যায়গুলো, মানে পূর্ববর্তী তোমাদের যে এসএসসি গুলো হয়ে গেছে, ওগুলোর প্রশ্ন বিশ্লেষণ করে আজকের সাজেশনটিকে আমি দাঁড় করিয়েছি। তো প্রথমে যদি আমি 3 স্টারকে চিন্তা করি, 3 স্টারের জন্য তোমরা 1 নাম্বার, 2 নাম্বার, এরপর হচ্ছে তোমরা 5, 7, 11 এবং 5, 7, 11 এবং তোমরা পড়তে পারো হচ্ছে 12, 13 এবং তোমাদের সর্বশেষ অধ্যায় 16। এটা তোমরা 3 স্টারের জন্য পড়বে। এবং 2 স্টারের জন্য তোমরা পড়বে, 2 স্টারের জন্য পড়বে 3, 4, 6, 3, 4, 6 এবং 9, 14, 15। আমি অধ্যায়গুলোর নাম লিখছি না, এই অধ্যায়গুলো তোমরা যদি পড়ো, এছাড়া বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো তোমরা পড়বে হচ্ছে তোমাদের এমসিকিউ এর জন্য, প্রতিটা অধ্যায় পড়বে। তবে সিকিউ এর জন্য এই যে অধ্যায়গুলো আমি দিলাম এর মধ্যে থেকে, যেমন 1 এবং 2 অধ্যায়, এটা থেকে তোমাদের সৃজনশীল অবশ্যই থাকবে ইনশাল্লাহ, 1, 2 থেকে সৃজনশীল থাকবেই। এরপরে তোমাদের যে এই 12, 13, 16, এখান থেকে অবশ্যই তোমাদের সৃজনশীল থাকবেই। তার মানে দেখো, তোমরা যদি এখানে 1, 2 এবং এখানে আশা করা যায় এই যে 3, 4 এবং 5, এখান থেকে তোমাদের সৃজনশীল থাকবে। 3, 4 এবং 5 এই তিনটা অধ্যায় থেকে সৃজনশীল অবশ্যই থাকবে। তাহলে দেখো, আমি যেখানে ভাগ করলাম 1, 2, 3, 4, এখানে কিন্তু তোমাদের 4টা সৃজনশীল ইনশাআল্লাহ তোমরা কমন পাচ্ছ। 4 থেকে 5টা সৃজনশীল এই কয়টা অধ্যায় থেকে তোমরা অবশ্যই পাবে। এবং এর পাশাপাশি এই যে 14, 15, এখান থেকেও তোমাদের সৃজনশীল অবশ্যই থাকবে আশা করা যায়। তাহলে 5 থেকে 6টা সৃজনশীল কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আরেকটা ব্যাপার, আজকের এই সাজেশনটি আসলে কাদের জন্য? যারা তোমরা গোল্ডেন A+ 1200 নাম্বার পাওয়ার আশায় আছো, ইনশাল্লাহ তোমরা পাবে, তারা কিন্তু আসলে এই সাজেশনের অপেক্ষায় বসে নেই। তারা কিন্তু সম্পূর্ণ বইটা তাদের নখদর্পণে। যাদের আসলে A+ নিয়ে একটু দোটানা, যে আসলে আমি কি A+ পাবো কিনা পাবো না, আমি আসলে আমার শিক্ষকতা জীবনে এমন অনেক শিক্ষার্থীকে চিনি যারা 79 পেয়েছে শুধুমাত্র BGS এ, এবং এই 79 তাদেরকে গোল্ডেন A+ থেকে মিস করিয়েছে। তো এই সাবজেক্টটা কতটা ভাইটাল তোমরা হয়তোবা এখনো বুঝতে পারছো না, পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট আসবে তখন বুঝতে পারবে 1 নাম্বার 2 নাম্বার কতটা ভ্যারি করে এই সাবজেক্টে। তো এই জন্য এই সাজেশনটা আসলে তাদের জন্য যারা এই 1, 2 নাম্বারের জন্য A+টা মিস করতে পারে। তারা যদি এইভাবে প্রস্তুতি নাও, অবশ্যই তোমাদের A+ থাকবে ইনশাল্লাহ। তো এখানে তোমাদের এইটা তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো। এটা যদি হয়ে যায় তাহলে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখন লিখে দেব, যে কোন কোন ব্যাপারগুলো তোমরা ফলো করলে সর্বোচ্চ নাম্বার পেতে পারো। এই সাবজেক্টে তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে কি বিষয় ফলো করলে। আমি 5টা ধাপে লিখব। প্রথমটা হচ্ছে, 1 নাম্বার যদি আমি বলি, ম্যাথ রিলেটেড, গণিত সম্পর্কিত সিকিউ যেগুলো আছে, সিকিউ। এরপরে তোমরা চিত্র সম্পর্কিত গণিত রিলেটেড, এরপরে চিত্র রিলেটেড যে সিকিউ আছে, এরপরে তোমার হচ্ছে হলো পয়েন্ট বেসিস কিছু তোমাদের সিকিউ হয়ে থাকে, পয়েন্ট করে লেখা যায় এরকম কিছু সিকিউ,
পয়েন্ট রিলেটেড কিছু সিকিউ আছে, পয়েন্ট বেসিক রিলেটেড না। এরপরে তোমার কিছু তোমার আসবে সিকিউ তোমাদেরকে লিখতে হবে, সেটি হচ্ছে তোমাদের পার্থক্য এবং তুলনা। পার্থক্য এবং তুলনা তোমাদের কিছু সিকিউতে থাকবে ও তুলনা, পার্থক্য অথবা তুলনা। এবং তোমাদের থাকবে অবশ্যই ইতিহাস। দেখো আমি যে ব্যাপারটা এখানে লিখলাম, এই পার্থক্য তুলনা, পার্থক্য তুলনা ইতিহাস। প্রথমে আমি দেখো কি দিয়েছি, গণিত রিলেটেড তোমরা সিকিউ কোন অধ্যায় থেকে পাবে, যেমন 3, 11 এখান থেকে কিছু তোমাদের গণিত রিলেটেড সিকিউ হয়ে থাকে 3 নাম্বার এবং 11 নাম্বারে। 3 নাম্বারে কেমন, যেমন তোমরা জানো সময় নিয়ে গণিতের কিছু অঙ্ক তোমাদের সিকিউ হয়। এরপরে 11 অধ্যায়ে তোমাদের কিছু অর্থনীতির কিছু বিষয় আছে, এগুলো তোমাদের সিকিউ হয়। চিত্র রিলেটেড তোমাদের 3 নাম্বারে চিত্র রিলেটেড কিছু থাকে। 3 ছাড়াও আরো অন্যান্য ইয়াতেও তোমাদের চিত্র রিলেটেড কিছু থাকে, যেমন তোমার 3 ছাড়াও আরো কিছু অধ্যায় আছে। এখন দেখো চিত্রের ব্যাপারটা, যেটা তোমার অনেক প্রশ্নে বলবে চিত্র উল্লেখ করতে, অনেক প্রশ্নে কিন্তু চিত্র উল্লেখ করতে বলবে না। এখন তোমাকে যদি চিত্র উল্লেখ করতে না বলে, তাহলে কি তুমি চিত্র উল্লেখ করবে না? অবশ্যই যেই প্রশ্নগুলোতে উত্তর করার ক্ষেত্রে তুমি বুঝতে পারছো যে এখানে চিত্র উল্লেখ করা যায়, তোমাকে প্রশ্নে চাক কিংবা না চাক অবশ্যই তুমি চিত্র উল্লেখ করবা। যখন তুমি চিত্র উল্লেখ করবা, তখন কিন্তু টিচার যিনি তোমার খাতা দেখবেন, তোমার প্রতি একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হবে, যেন এই স্টুডেন্টটা পারে, এবং সে তোমার খাতা দেখে মজা পাবে। আর যেই কাজটা করতে মানুষ মজা পায়, সেটাতে কিন্তু সে কখনো কার্পণ্য করবে না, তোমাকে অবশ্যই ভালো নাম্বার তিনি দিবেন। তো চিত্র যদি উল্লেখ করার মতো তোমার প্রশ্নের উত্তরের সুযোগ থাকে, তুমি অবশ্যই উল্লেখ করবা। প্রশ্নে চাই নাই এই জন্য চিত্র দিলাম না, হ্যাঁ একটু সময় লাগবে চিত্র উল্লেখ করে শুধু চিত্র উল্লেখ করলে যে হবে তা নয়, তোমাকে ব্যাখ্যা লিখতে হবে। তো এটা করতে গেলে তোমার একটু সময় লাগবে। তবে তুমি যদি পুরো নাম্বার পেতে চাও, 70-এ যদি 70 পেতে চাও, আমি বলবো অবশ্যই এই ট্রিকগুলো ফলো করবা। তো আজকের আলোচনা বেসিক্যালি এটুকুই, আমি বেশি কিছু বলবো না। তোমাদের পরীক্ষা, ভিডিও বড় করবো না, সময় বেশি তোমাদের এই ভিডিও দেখায় দেওয়া যাবে না, এখন তোমাদেরকে রিভিশন করতে হবে। তো এইটা যেটা লিখছি, দেখো প্রথমে তোমরা চেষ্টা করবা গণিত রিলেটেড যে সিকিউগুলো হয় ওটাকে সবার প্রথমে লিখতে। এরপরে তুমি চেষ্টা করবা চিত্র রিলেটেড যে সিকিউগুলো তোমার দেওয়া সম্ভব সেগুলোকে তারপরে তোমার খাতায় রাখবা। এরপরে তুমি চেষ্টা করবা পয়েন্ট বেসিড, এই যে কিছু প্রশ্ন থাকে না 1, 2, 3, 4 রোমান সংখ্যা আমরা পয়েন্ট করে লিখতে পারি গ ঘতে, ওই প্রশ্নগুলোকে লেখার চেষ্টা করবা। এরপরে তুমি চেষ্টা করবা পার্থক্য বা তুলনা সম্পর্কিত যে সকল প্রশ্ন তোমার উত্তর করা যায় ওগুলোকে তারপর লিখতে। এবং ইতিহাস রিলেটেড, দেখো ইতিহাস নিয়ে আসলে কোনো শেষ নাই, এবং ইতিহাস তোমাকে একদম ঠিক পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে, এখানে বানায় লেখার কিছু নাই। কার পরে কে আসছে, কত সালে কি হয়েছে না হয়েছে, 6 দফায় কতগুলো দফা ছিল, 21 দফায় কতগুলো দফা ছিল, তুমি চাইলেও এখানে কিছু বানায় লিখতে পারবা না। তো এখানে যেহেতু বানানোর কিছু নাই এবং খুব একদম ঠাটা মুখস্থ লিখতে হয়, এই জন্য তুমি যদি ইতিহাসে খুব বেটার হও, তাহলে আমি বলবো তুমি ইতিহাস লেখো ফার্স্টের দিকে। আর যদি তুমি ইতিহাস মনে রাখতে না পারো, তাহলে এটাকে সবার শেষে লিখবা। এখন 2 টাইপের স্টুডেন্ট হয়, আমি আগেই বলছি ভিডিওটা আসলে সবার জন্য না। যারা আছো যে 100 পাবা, তারা এই ভিডিওটা না দেখলেও চলবে, তোমরা স্কিপ করে চলে যাও। তবে যাদের যে আমার বাবা বিজিএসে এত প্যারা নেওয়ার সময় নাই, আমি শুধু 80% মার্কস পাইলে এনাফ, আজকের ভিডিও তাদের জন্যই। তুমি যখন 80% মার্কস পাওয়ার চিন্তা করতেছো, তুমি নিশ্চয়ই পুরো বই ঠাড়া মুখস্থ করো নাই, এই জন্যই তুমি 80% মার্কস পাওয়ার চিন্তা করতেছো। তাইলে তুমি ইতিহাস যদি পুরো মুখস্থ না থাকে, ইতিহাসটা ফার্স্টে দিতে যায় তোমার সময় নষ্ট করবা না, এবং উল্টাপাল্টা যদি লিখে ফেলো, তাহলে টিচার কিন্তু তোমার অন্য সৃজনশীলগুলো ঠিকভাবে দেখবে না। টিচার যখন তোমার প্রথম দিকে সৃজনশীলটা ভালো দেখবে, তখন কিন্তু বাকিগুলোরে সে যেমনই হোক তোমাকে নাম্বার দিবে, অত পয়রা দেখবে না পুরোটা। তো শুরুর দিকে তোমাকে অবশ্যই ভালো লিখতে হবে। এবং এই যে দেখো আমার এখানে দেখতে পাচ্ছ যে আমি সবুজ কালি ব্যবহার করছি, লাল কালি ব্যবহার করছি, নীল কালি ব্যবহার করছি। বাবা তোমার পরীক্ষায় তুমি এগুলো করতে যাবা না, অবশ্যই শুধুমাত্র কালো কালি দিয়ে লিখবা। যদি পসিবল হয় নীল কালি দিয়ে মার্কিং করতে পারো, তবে ভুল কইরাও অন্য কোনো কালি ব্যবহার করবা না, কালো এবং নীল বাদ দিয়ে অন্য কোনো কালি। পেন্সিল ব্যবহার করতে পারো আঁকার জন্য, লেবেলিং করার জন্য, এছাড়া অন্য কোনো কালি ব্যবহার করবা না। আমি বলবো যদি সম্ভব হয় নীল কালিও ব্যবহার করো না, শুধু কালো কালি ব্যবহার করবা। ওই বারবার নীল কালো চেঞ্জ করতে গেলে সময় নষ্ট হবে। তো এইভাবে তোমরা এই সিকোয়েন্স অনুযায়ী সৃজনশীল লিখতে পারো। আর এমসিকিউর জন্য পুরো বই ঠিকভাবে পড়বা। বিগত বছরের যে প্রশ্নগুলো আছে তোমার নিশ্চয়ই তোমাদের কাছে টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে এমসিকিউ প্র্যাকটিস করো। এবং অবশ্যই আমি বলবো সৃজনশীলের জন্য টেস্ট পেপারের সৃজনশীলগুলোর একটু রিডিং পড়বা, কারণ ওখানে কোন সিকোয়েন্সে লেখা আছে সৃজনশীলের উত্তরগুলা, ওটা তোমরা একটু দেখবা। যারা লিখছেন তারা অনেক ভালো জানেন যে সৃজনশীল কিভাবে লিখতে হয়, এবং ওইটা যখন রিডিং পড়বা তখন কিন্তু তুমি বুঝতে পারবা যে আসলে সৃজনশীলটারে এইভাবে লিখলে টিচার ভালো নাম্বার দেয়। তো সর্বোপরি ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে, পরীক্ষা ভালো হবে, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। বেস্ট অফ লাক এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।